বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। তোমরা কেমন আছো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো সেটা জানিয়ে দাও। আর কে কোথা থেকে ক্লাস করছো সবাই একটু কমেন্টে জানিয়ে দিবে, কারণ তোমরা কোথা থেকে ক্লাস করছো সারা বাংলাদেশের কোথায় কোথায় স্টুডেন্ট আমাদের রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। পাশাপাশি তোমরা ক্লাস করে কতটা উপকৃত হচ্ছ সেগুলো আমাদের একটু জানাও, আর তোমাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো সেগুলোও করবে। আজকে আমরা ক্লাস করব হচ্ছে কারকের ক্লাস, কারকের দ্বিতীয় পর্ব ক্লাসটা করব আমরা। প্রথম পর্ব ক্লাসটা গতকালকে হয়েছিল, আজকে আমরা করছি হচ্ছে কারকের দ্বিতীয় পর্বের ক্লাস। প্রথম পর্বের ক্লাস যারা এখনো পাওনি তারা কিন্তু এই লিঙ্কে পেয়ে যাবে, দেখবা তোমাদের উপরেই লিঙ্ক দেওয়া রয়েছে। তো সেই লিঙ্কটা নিয়ে তোমরা সেই ক্লাসটা করতে পারবা। তো আশা করি তোমরা এই ক্লাসগুলো করে খুব উপকৃত হচ্ছ, কারণ হচ্ছে যে আমরা এখন কিন্তু সবাই বাসার মধ্যে লকডাউন হয়ে রয়েছি। তো বাসার মধ্যে লকডাউন হয়ে থাকার কারণে কিন্তু আমরা কেউই বাসা থেকে বেরোতে পারছি না। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, মার্কেট বন্ধ হয়ে গিয়েছে, সব দিকে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জন্য বাসায় থেকে থেকে বোরিং না হয়ে আমরা যদি এই উপকারী ক্লাসগুলো করতে থাকি তাহলে তোমাদের অনেক বেশি লাভবান হবা তোমরা সবাই। তো বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা কিন্তু আমরা ক্লাস 7-এ যারা স্টুডেন্ট রয়েছে তারা উপকৃত হবা, অ্যাডমিশন যারা দিচ্ছ তারা উপকৃত হবা, 9-10-এ যারা রয়েছে তারা উপকৃত হবা, যারা জব প্রার্থী যারা চাকরি খুঁজতেছো তারাও কিন্তু, যারা খুঁজতেছেন তারাও কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করছো। আর প্রত্যেকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করতে হবে অনেক বেশি করে, কারণ ক্লাসটা যত বেশি শেয়ার করবে তোমার বন্ধুরা কিন্তু ক্লাসটা পেয়ে যাচ্ছে, তুমি উপকৃত হচ্ছ না, পাশাপাশি তোমার যারা রয়েছে তোমার আশেপাশে তারাও কিন্তু উপকৃত হচ্ছে। তো বন্ধুরা, চলো আমরা ক্লাসের পড়ায় আস্তে আস্তে ঢুকতে থাকি। তো আজকে আমরা পড়বো হচ্ছে কারকের মধ্যে সম্প্রদান, অপাদান এবং অধিকরণ, এবং যারা কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক যারা পাওনি তারা অবশ্যই আমাদের লাইভ গ্রুপে দেওয়া এবং আমাদের এই লিঙ্কের উপরেই লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তুমি কিন্তু সেই ফার্স্ট ক্লাসটা করে নিতে পারো। আর এই মাত্র যারা ক্লাসে অংশগ্রহণ করছো তাদেরকে আবারও বলছি যে ক্লাসটা যত বেশি পারো একটু শেয়ার করে দাও। শেয়ার করে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু কমেন্টে লিখো, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের এই কমেন্টগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকে আমরা শুরুতেই যেটা পড়বো সেটা হচ্ছে সম্প্রদান। আচ্ছা বন্ধুরা, সম্প্রদান বলতে আমরা কি বুঝি? সম্প্রদান শব্দটার মানেটা কি আসলে? সম্প্রদান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নিঃশর্ত দান। এখন দান কথাটা যখন চলে আসছে তখন খেয়াল করে দেখো, দান কথাটা আসলে কিন্তু আমরা আমাদের মাথার মধ্যে প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে যে দান আসলে কয় ধরনের। মনে রাখবা, দান কিন্তু দুই ধরনের হয়। দান যে দুই ধরনের হচ্ছে, সেই দুই ধরনের দানের মধ্যে একটা দান তুমি একবারে দিয়ে দিচ্ছ, আরেকটা দান হচ্ছে তুমি দিচ্ছ তবে সেই দানটা তুমি একবারে দিচ্ছ না, দানটা দিচ্ছ তবে কোন একটা বিনিময়ের মাধ্যমে, কোনো চুক্তির মাধ্যমে। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে উদাহরণগুলো বুঝতে পারবো। যেমনটা হচ্ছে, আমি একটু শেয়ার দিচ্ছিলাম, তোমরা একটু শেয়ার দাও, ক্লাসটা একটু শেয়ার দাও, খুব বেশি প্রয়োজন। আচ্ছা চলো, উদাহরণটা হচ্ছে এরকম, যেমন ধরো দান দুই ধরনের হয়। একটা দান হচ্ছে একবারে দিয়ে দিলাম, সৎ পাত্রে কন্যা দান বা ভিক্ষুককে দান করা, এগুলো হচ্ছে একবারে দান দিয়ে দাও। আরেকটা দান হচ্ছে, খেয়াল করে দেখো, আমি যদি রিক্সাওয়ালাকে কোনো টাকা দিই, এখন রিক্সাওয়ালাকে কোনো টাকা দেওয়া কিন্তু হচ্ছে একবারে দান করা হচ্ছে না, কারণ রিক্সাওয়ালার সাথে আমার একটা চুক্তি হচ্ছে। আবার দোকানদারকে যদি আমি টাকা দিই তাহলে সেই টাকা দেওয়াও কিন্তু একবারে দান করা হচ্ছে না, কারণ কি, দোকানদারকে যখন টাকা দিচ্ছি তখন কিন্তু সে আমাকে কোনো একটা প্রোডাক্ট তার বিনিময়ে আমাকে দিয়ে দিচ্ছে। তো প্রোডাক্ট যেহেতু আমাকে দিয়ে দিচ্ছে, তো সেই কারণে কিন্তু আমার আলাদা করে দান করতে হচ্ছে না তাকে, সে আমাকে তার বিনিময়, মানে আমার বিনিময় হচ্ছে আমাকে একটা চকলেট দিচ্ছে না, কলম দিচ্ছে, চাল ডাল যে কোনো কিছু দিচ্ছে। তার মানে দোকানদারকে যে দান করাটা, সেই দান করাটা কিন্তু একবার দান হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই রিক্সাওয়ালাকে দান করা, তারপর হচ্ছে দোকানদারকে দান করা বা যে কাউকে দান করা, এই ধরনের দানগুলো কিন্তু একবারে দান হচ্ছে না। আবার কিছু দান রয়েছে সমিতিতে টাকা দেওয়া, এই তারপর হচ্ছে তোমার বন্ধুকে গিফট দেওয়া, তার ভিক্ষুককে টাকা দেওয়া, এই ধরনের গুলো কিন্তু হচ্ছে একবারে দান হচ্ছে। তার মানে দান কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে নিঃশর্ত দান মানে শর্ত সহ দান, আরটা হচ্ছে শর্ত ছাড়া দান, শর্ত সহ আর শর্ত ছাড়া।
শর্ত ছাড়া দানগুলোকে বলা হয় সম্প্রদান, আর শর্ত দিয়ে যে দানগুলো সেই দানগুলো হচ্ছে কর্ম। তো চলো আমরা একটু উদাহরণ দেখে ফেলি। যেমন তুমি যদি এরকমটা লেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, এই আরেকটা হচ্ছে ধোপাকে কাপড় দাও। দাও দাও কথাটা শুনলেই তোমার মাথায় কি আসছে? দাও কথাটা শুনলেই তোমার মাথায় আসতেছে যে ও আচ্ছা দাওয়া। দাওয়া মানে হচ্ছে তোমার মাথার মধ্যে ঢুকতেছে যে নিঃশর্ত, কিন্তু বুঝতে হবে যে ভিক্ষুককে দান করাটা নিঃশর্ত হচ্ছে, ধোপাকে দান করাটা কিন্তু কখনো নিঃশর্ত হচ্ছে না। ধোপাকে দান করাটা কেন নিঃশর্ত হচ্ছে না? ধোপাকে দান করা নিঃশর্ত না হওয়ার মেন কারণটা হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে ধোপাকে তুমি যে কাপড়টা দিচ্ছ, এই ধোপাকে কাপড় তুমি কিন্তু দুদিন পরে ফেরত দিবা। কারণ ধোপাকে তুমি যদি সব বাসার সব কাপড় দিয়ে দাও, তাহলে চিন্তা করে তো ধোপা তো অনেক বড় লোক হয়ে যাচ্ছে, ধোপাকে তো আমরা কাপড় দিয়ে দিচ্ছি না, তো ধোপার কাছ থেকে কাপড়টা কিন্তু আবার ফেরত নেওয়া হচ্ছে। ধোপার কাছ থেকে যেহেতু কাপড়টা ফেরত নেওয়া হচ্ছে, তো সেই কারণে ধোপার দেওয়াটা কিন্তু নিঃশর্ত হবে না। আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এখন এই ভিক্ষুককে এই দানটা নিঃশর্ত হচ্ছে, বাট ধোপাকে দানটাকে নিঃশর্ত হচ্ছে না। এই ভিক্ষুককে হবে হচ্ছে সম্প্রদান, আর ধোপাকে এটা হবে হচ্ছে কর্ম। আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে এই যে নিঃশর্ত দান, যেটা আমি আবারও বলছি নিঃশর্ত দানটা সম্প্রদান হয়, কিন্তু যে দানটা নিঃশর্ত হয় না সেটা কর্ম হয়। একটু লিখে রাখো, যে দানটা, সবাই লিখে রাখো খাতার মধ্যে, একটু সবাই খাতা নিয়ে বসতে হবে। আমি বরাবরই বলি ক্লাসে যারা বসছো তারা একটু খাতা নিয়ে বসো, আর পাশাপাশি ক্লাসটাকে শেয়ার করতে থাকো, কারণ যত বেশি শেয়ার করবা তখন ক্লাসটা কিন্তু আরো অন্য সবাই করতে পারছে। তো এই জন্য বলি যে ক্লাসটা একটু শেয়ার করতে থাকো আর খাতা নিয়ে বসো, কারণ খাতায় যেটা লিখতে বলবো সেটা লিখে না ফেললে তুমি কিন্তু এত কথা মনে রাখতে পারবা না। তো চলো, বিষয়টা হচ্ছে যে এই ধোপাকে কাপড় দাও। এখন এই যে ধোপাকে যে কাপড় দেওয়া হচ্ছে, এই ধোপাকে কাপড় দেওয়ার ব্যাপারটা কিন্তু নিঃশর্ত হচ্ছে না। ধোপার কাছ থেকে কাপড় আমি ফেরত দিয়ে দিচ্ছি, ধোপা আজকে কাপড় ধুপে কালকে হচ্ছে আয়রন করবে, স্ত্রী করে সেই কাপড়টা আমার কাছে ফেরত দিয়ে যাচ্ছে। তো এই জন্য ধোপার দেওয়াটা হচ্ছে নিঃশর্ত হচ্ছে না। যে দানটা নিঃশর্ত হবে না, মনে করো যে ওই দোকানদারকে টাকা দেওয়া, রিক্সাওয়ালাকে টাকা দেওয়া, এই ধরনের দানগুলো হবে হচ্ছে সবসময় কর্ম। এই ধরনের দানগুলো কি হবে? কর্ম। যাকে দিব সে কর্ম হবে। এখানে দিচ্ছে কাকে? ধোপাকে। দিচ্ছি কাকে? রিক্সাওয়ালাকে। দিচ্ছি কাকে? ওই যে দোকানদারকে। এই দোকানদার, রিক্সাওয়ালা, ধোপা এরা হচ্ছে কর্ম হবে। আর ভিক্ষুককে দেওয়া, সৎ পাত্রে কন্যাদান করা, এইগুলো হবে হচ্ছে সম্প্রদান, কারণ একবারে দিয়ে দিচ্ছি। সমিতিতে দেওয়া, এটা একবারে দিয়ে দিচ্ছি। বুঝতে পারলে বিষয়টা? আচ্ছা, এখন আরো বেশ কয়েকটা কথা আমি এখানে লিখেছি, খেয়াল করে দেখো। নিঃশর্তের পরে লিখেছি হচ্ছে ধর্মীয়। একটা কথা বুঝতে হবে, ধর্মীয় কথাটা আমি কেন লিখলাম? ধর্মীয় কথাটা লিখলাম হচ্ছে এই কারণে, ধর্মীয় সংক্রান্ত যত শব্দ রয়েছে, ধর্মীয় সংক্রান্ত, যেমন আমি যদি বলি বাবা নামাজে গেল, এখন তুমি খেয়াল করে দেখো তো, এই যে বাবা নামাজে গেল, তাহলে এই নামাজে যাওয়াটা কি হচ্ছে? সম্প্রদান হবে। কেন? আমি বলেছি ধর্মীয় সংক্রান্ত যত শব্দ রয়েছে সকল শব্দ চোখ বন্ধ করে সম্প্রদান বলে দিবা। ধর্মীয় সংক্রান্ত। আমি এখন আরো যদি কয়েকটা উদাহরণ দিই, যে বাবা নামাজে গেল, বাবা সদকা দিল, বাবা রোজা রাখলো, বাবা জাকাত দিল, এই যে যত ধরনের বা পূজা করা বা বিভিন্ন ধরনের শব্দগুলো, এই সকল শব্দগুলো ধর্মীয় সংক্রান্ত যেগুলো থাকবে সেগুলো কিন্তু সবসময় সম্প্রদান হবে। এই কথা মাথায় রাখতে হবে যে এখানে নিঃশর্ত দানের সাথে সম্পর্কিত না। আমরা অনেকে মনে করে থাকি যে শুধুমাত্র নিঃশর্ত দান করা যেটা, সেটাই শুধুমাত্র কিনা সম্প্রদান হয়। বাট মনে রাখতে হবে যেটা ধর্মীয় সংক্রান্ত শব্দ, যত ধরনের শব্দ, সেটা কিন্তু অবশ্যই সম্প্রদান হবে। যে বাবা নামাজে গেল, এটা এখানে কি হবে? সম্প্রদান হবে। সম্প্রদানে সপ্তমী। তো আশা করি তুমি বুঝতে পারছো। এবার আমি চলে যাব হচ্ছে উদ্দেশ্য। এখন কোনো কিছুর উদ্দেশ্যে যদি কোনো কিছু হয়, যেমন বাবা হজে গেল, এখন খেয়াল করে দেখো, হজে যাওয়া একটা হচ্ছে ধর্মীয়, আর একটা হচ্ছে উদ্দেশ্য বোঝায়।
বা কারোর বাড়িতে গেলাম, ধরো আমি কারোর বাড়িতে বিয়ের উদ্দেশ্যে গেলাম, বা আমি বাজারে গেলাম বাজার করতে, এই যে কোনো একটা উদ্দেশ্য যদি এরকম বোঝায়, বা হজ এরকম, বা আর একটা উদ্দেশ্য যদি বলি দেশের জন্য প্রাণ দিলাম, তাহলে আমার প্রাণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেশ। তাহলে এই যে প্রাণ দিলাম, যে প্রাণ দিচ্ছে সে হচ্ছে এখানে সম্প্রদান হবে। মনে রাখবা, উদ্দেশ্য টাইপের কোনো কিছু হলে, উদ্দেশ্যের জন্য এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে সেটা কি হবে? সম্প্রদান হবে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই যে হজে, এই হজে এটা কি হচ্ছে? সম্প্রদান হচ্ছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন চলো এই সম্প্রদানের পাশাপাশি আরো কয়েকটা কথা রয়েছে দিকে, চলো আমরা জিনিস একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে জলকে চলো। এখন এই যে উদাহরণটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে রয়েছে। ওই যে বাংলা ব্যাকরণের মুনির চৌধুরীর যে বইটা, সেই বইটার মধ্যে কিন্তু আমরা বরাবরই এই উদাহরণটা পেয়ে থাকি, জলকে চলো। এখন এই জলকে চলো মানে কি? জলকে চলো মানে হচ্ছে এই কে শব্দটার মানে হচ্ছে দিকে। আমি একটা কারণে এখানে দিকে লিখেছি, এই একটা কারণে, শুধুমাত্র একটা কারণে এখানে আমি দিকে লিখেছি, জলকে চলো মানে জলের দিকে চলো। কথাটা এরকম ছিল, বেলা যে পড়ে এলো জলকে চলো। এই বেলা যে পড়ে এলো জলকে চলো, এই কথাটা মানে হচ্ছে জলের দিকে চলো। এখন এটা একদম ব্যতিক্রম, মনে রাখতে হবে এই ব্যতিক্রম, এই ধরনের সম্প্রদান হবে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে। যদি তুমি মুখস্থ রাখো তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার এটা বুঝতে অনেক বেশি সহজ হবে। আর আরেকটা কথা মাথায় রাখবা, এটা কিন্তু সম্প্রদানের, সম্প্রদানে কি হবে বন্ধুরা? এটা কিন্তু দ্বিতীয় হবে না, এটা হচ্ছে চতুর্থী হবে। আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে কে রে, এই যে কে রে মনে রাখতে হবে, কে আর হচ্ছে রে, এই কে রে কিন্তু দ্বিতীয় হয় আর চতুর্থীও হয়। চতুর্থী কখন হয়? চতুর্থী হয় হচ্ছে যখন সম্প্রদান হয়। কে রে যদি সম্প্রদানে আসে তাহলে সেটা চতুর্থী হয়, কে রে যদি সম্প্রদানে আসে তাহলে সেটা চতুর্থী হয়। এছাড়া বাদ বাকিটা কিন্তু সেখানে কি হয় না, সেখানে সম্প্রদান হয় মানে দ্বিতীয় হয় না। দ্বিতীয় হবে সম্প্রদান মানে বাদ বাকি গুলাতে, সম্প্রদান ছাড়া বাদ বাকি গুলাতে কি হবে? দ্বিতীয় হবে। তাহলে অন্যান্য কারক যদি কর্তায় দ্বিতীয় হয়, কর্তা, করণে, কর্মে, অধিকরণে, এগুলো যদি হয় তাহলে কিন্তু কি হবে বন্ধুরা? সেক্ষেত্রে দ্বিতীয় হবে। আর সম্প্রদানের মধ্যে এটা কি হবে? চতুর্থী হবে। এই কথা একটু মাথায় রাখতে হবে যে এই জলকে চলো, জলের দিকে চলো, এটা সম্প্রদানে চতুর্থী, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এর বাইরেও আরো কয়েকটা নিয়ম রয়েছে। যেমন আমি এখানে একটা কথা লিখেছি, যেটা হচ্ছে তোমরা যারা দেখতে পাচ্ছ না একটু ছোট করে লেখা, সম্মান। কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি বলি যে শিক্ষককে শ্রদ্ধা করো, অথবা শিক্ষককে শ্রদ্ধা করো বা সম্মান করো। এখন খেয়াল করে দেখো, শ্রদ্ধাটা করছে কাকে? শিক্ষককে করছে। শ্রদ্ধাটা যেহেতু শিক্ষককে করছে, এই জন্য এই শিক্ষকের করা শ্রদ্ধা মানে যাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এখন আমরা সম্মান কাদেরকে করি? বড়দেরকে করি। যারা বড়, যারা গুরুজন, তাদেরকে কিন্তু আমরা কি করছি? সবসময় সম্মান করছি। তো এই তাদেরকে সম্মান করার কারণে কিন্তু সেটা কি হবে? সেটা সম্প্রদান হবে। মনে রাখবা, যাকে সম্মান করছি, যাকে শ্রদ্ধা করছি, গুরুজন, বাবা হোক, মা হোক, আত্মীয় স্বজন হোক, বা পরিবারের যে কেউ হোক, বা বড় ভাই হোক, বা শিক্ষক হোক, সম্মানীয় পাত্র যেই হবে সে কিন্তু সবসময় কি হবে? শ্রদ্ধার পাত্র হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি ছোটদেরকেও স্নেহ আদর করি, বাচ্চাদেরকে স্নেহ আদর করার ক্ষেত্রেও কিন্তু সেটা সম্প্রদান হবে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। বাচ্চাদেরকে যখন স্নেহ করব তখন সেটা কি হবে? সম্প্রদান হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা সম্প্রদান যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরে গিয়েছি। এখন আমরা যাব হচ্ছে অপাদানের ক্ষেত্রে। অপাদান এবং অধিকরণ। বন্ধুরা, আমরা অপাদান অধিকরণ যদি একসাথে বোঝার চেষ্টা করি তাহলে তোমরা বোধহয় খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এখন অপাদান অধিকরণের আমরা একটা উদাহরণ দিব। যেমন আমি বলছি যে সেলিম ঢাকা থেকে
বরিশাল গেল। আরেকটা লিখলাম সেলিম সকাল থেকে রাত পর্যন্ত বাহিরে ছিল। আচ্ছা, এখানে একটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে এই বাক্যে কাজ হচ্ছে গেল আর এই বাক্যে হচ্ছে বাহিরে থাকা। এখন এই গেল আর বাহিরে থাকা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা এখন ক্লাসে নতুন করে জয়েন করছো তাদেরকে বলছি তোমরা ক্লাসটা এখন একটু শেয়ার করে দাও, কারণ ক্লাসটা যত বেশি শেয়ার করবে তত বেশি কিন্তু ক্লাসের স্টুডেন্টরা বাড়বে। তো আশা করি সবাই মিলে উপকৃত হতে পারবো। তো চলো আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি, অপাদান এবং অধিকরণ একসাথে বুঝবো। সেটা হচ্ছে যে দেখো, এই যে গেল, এই যাওয়া কাজটা সেলিম ঢাকা থেকে বরিশাল গেল, এই যাওয়া কাজটা শুরু হলো কোত্থেকে? এই যাওয়া কাজটা শুরু হলো হচ্ছে ঢাকা থেকে। এই যাওয়া কাজটা শুরু হলো হচ্ছে ঢাকা থেকে আর শেষ হয়ে গেল হচ্ছে বরিশাল। যাওয়া কাজটা শুরু হলো হচ্ছে ঢাকা থেকে আর শেষ হয়ে গেল কোথায়? বরিশাল। এই দেখো, কাজের শুরু যেখানে হয়, কাজের শুরু যেখানে কাজের শুরু হবে সেটা হচ্ছে অপাদান হবে। তাহলে এই যাওয়া কাজ শুরু হচ্ছে কোত্থেকে? ঢাকা থেকে। তাহলে ঢাকাটা কি হবে? অপাদান। আর বরিশালটা কি হবে? অধিকরণ। তাহলে এই ঢাকাটা হচ্ছে অপাদান আর বরিশাল হচ্ছে অধিকরণ। কেন? কারণ হচ্ছে এই এখান থেকে কাজটা শুরু হচ্ছে আর এখানে কাজটা শেষ হচ্ছে। সেলিম সকাল থেকে রাত পর্যন্ত বাইরে ছিল, তাহলে এই সকাল থেকে তার বাইরে থাকা শুরু হয়েছে আর এই জন্য এটা হবে হচ্ছে অপাদান। আর রাত, খেয়াল করে দেখো এখানে কাজটা বাইরে থাকা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য এটা হবে হচ্ছে অধিকরণ। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু দুটা ক্ষেত্রে লিখেছি, এখানে স্থান লিখেছি, সময় লিখেছি। এখানে স্থান লিখেছি, সময় লিখেছি। ঢাকা হচ্ছে এখানে স্থান আর অপাদান হচ্ছে এখানে এখানে সময়, আবার অধিকরণ এখানে হচ্ছে সময়। তার মানে আমরা কি বুঝলাম? বুঝলাম হচ্ছে এটা যে এই অপাদান এবং অধিকরণ এটা কিন্তু বরাবরই হয় স্থান হবে আর না হলে সময় হবে, হয় স্থান হবে আর না হলে সময় হবে। এই দুটোর বাইরে কখনো অপাদান অধিকরণ হয় না। একটা কথা মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে যে যারা এখনো খাতা নিয়ে বসো, দিতে বলবো খাতা নিয়ে বসো, বসে জিনিসটা বোঝার চেষ্টা করো যে অপাদান অধিকরণ হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে হয় স্থান হতে হবে আর না হলে সময় হতে হবে। স্থান সময় হলেই মাথায় রাখতে হবে এটা হয় অপাদান হবে আর না হলে কি হবে? অধিকরণ হবে। এখন কাজের শুরু যেই বোঝাবে সেই অপাদান হবে আর কাজের শেষ যেই বোঝাবে সে হচ্ছে অধিকরণ হবে। এখানে তার বাইরে থাকা শুরু হয়েছে সকাল থেকে, তাই সকাল হচ্ছে অপাদান আর কাজের শেষটা হয়েছে হচ্ছে রাতে, এই জন্য এটা কি হবে? অধিকরণ। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন তোমাদেরকে খেয়াল করতে হবে যে অপাদানের আরো কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি তোমরা কখনো উৎস দেখো, উৎস, আচ্ছা দেখো এখানে একটা কথা লেখা আছে উৎস। দেখো যদি তোমাদের উৎস বোঝায়, যেমন দুধ থেকে দই হয়, দুধ থেকে কি হয়? দই হয়। এখন এখানে একটা কথা বুঝতে হবে, দুধ থেকে দই হয়, তাহলে এই যে দইয়ের উৎস কি? দুধ। দইয়ের উৎস কি? দুধ। খেজুর রসে গুড় হয়, খেজুর রসের উৎস কি? মানে গুড়ের উৎস কি? খেজুর রস। খেজুর রস আর দুধ এটা হচ্ছে উৎস বোঝাচ্ছে। আর মনে রাখতে হবে যদি উৎস হয় সেক্ষেত্রে কিন্তু সে সবসময় কি হয় বন্ধুরা? উৎস হলে সেক্ষেত্রে সেটা সবসময় অপাদান হয়। একটা কথা মাথায় রাখতে হবে, উৎস হলে সবসময় কি হয়? অপাদান হয়। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা উদাহরণ রয়েছে যে উদাহরণটা তোমার মাঝে মাঝে গোলমাল লেগে যায়, সেটা হচ্ছে লোভে পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। খেয়াল করে দেখো এই যে লোভে পাপ পাপে মৃত্যু, এখানে লোভে বুঝতে হবে
এই কথাটাকে কিভাবে বলা হচ্ছে? লোভ থেকে পাপ হয়, পাপ থেকে মৃত্যু হয়। কথাটা এরকম ছিল না? লোভ থেকে পাপ হয়, পাপ থেকে মৃত্যু হয়। তাহলে এই পাপের শুরুটা কোত্থেকে, মানে পাপের উৎস কি? লোভ। পাপের উৎস কি? লোভ। এই জন্য লোভ কিন্তু অপাদান হবে। এই কথাটা মাথায় রাখতে হবে যে আমরা এই জিনিসটা বুঝতে চাই না যে লোভে পাপ হয়, এটা কিভাবে হলো? ব্যাপারটা হচ্ছে পাপের উৎস হচ্ছে এখানে লোভ। বলে না পাপে বিরত হও, তাহলে এই যে পাপে বিরত হওয়া বলতেছে, পাপে বিরত হওয়ার ব্যাপারটা কি? পাপ থেকে বিরত হও, তাই ওর বিরত হওয়া কাজটা শুরু হচ্ছে পাপ থেকে, তাই পাপ কি হয়ে যাচ্ছে? অপাদান হয়ে যাচ্ছে। আশা করি তুমি বুঝতে পারছো। এই জন্য গাছ থেকে পাতা পড়ে, তাহলে এই যে পাতা পড়াটা শুরু হলো কোত্থেকে? গাছ থেকে। এই গাছ থেকে যে পাতা পড়ছে, এই জন্য গাছ হচ্ছে পড়া কাজের শুরু, এই জন্য গাছ কি হবে? অপাদান। তো যেটা শুরু বোঝাবে সেটাই কি হবে? অপাদান হবে। ওই যে আমাদের বইয়ের মধ্যে একটা জিনিস প্রায় লিখে থাকে, সেটা হচ্ছে চ্যুত বিচ্যুত, এই জিনিসগুলো বারবার এগুলো বলে থাকে। এই চ্যুত বিচ্যুত রক্ষিত জাত, এই কথাগুলো বলে আমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাই। অনেক বেশি কনফিউজ না হয়ে আমরা যদি এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে কাজ যেখান থেকে শুরু হচ্ছে, এই শুরুর জায়গাটা হচ্ছে সবসময় অপাদান হয়, আর যখন শেষ হয়ে যাবে সেটা হচ্ছে অধিকরণ হয়। এই কথাটা মাথার মধ্যে ঢোকাতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন অপাদানের ক্ষেত্রে আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেমন আমি যদি উদাহরণ বলি যে বাবাকে ভয় পায়। এখন খেয়াল করে দেখো তো, আমি একটা কথা লিখেছি ভয়। কি লিখেছি? ভয়। এখন এই যে ভয় সংক্রান্ত, মাথায় রাখতে হবে, ভয় সংক্রান্ত যেটা হয় সেটা কিন্তু সবসময় অপাদান হয়, মাথায় রাখতে হবে। কারণ কি? এই ভয়ের উৎসকে বাবা। কথাটা বুঝতে পারলে? তাহলে এই যে যেখানে বাঘের ভয়, তাহলে এই যে ভয়, যেখানে বাঘের ভয়, তাহলে এখানে বাঘটা কি হবে? অপাদান হচ্ছে। কেন? কারণ এই ভয়ের উৎস হচ্ছে বাঘ, তো যেটা ভয়ের উৎস হচ্ছে ওই জন্য এটাকে আমরা উৎসর কারণে, ভয়ের উৎসর কারণে আমরা এটাকে অপাদান বলছি। এখন খেয়াল করে দেখো, এই ভয় হচ্ছে এখানে ভয়ের উৎসকে বাবা, বাবাটা এখানে কি হচ্ছে? অপাদান, অপাদানে দ্বিতীয়া। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখানে কি বলেছি? উৎস যদি বোঝায় সেক্ষেত্রে অপাদান বোঝাবে, যদি কাজের শুরু বোঝায় সেক্ষেত্রে অপাদান বোঝাবে, আর যদি এটা ভয় সংক্রান্ত হয় সেক্ষেত্রেও কিন্তু কি হবে? অপাদান হবে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন কথা যদি আর একটু এগোয়, জানি পরে অধিকরণে যেতে হবে। অধিকরণটা কিন্তু তুলনামূলক একটু বিস্তৃত। এখন অধিকরণে যখন যাব তখন একটা কথা মাথায় রাখতে হবে, কাজের শুরু তো অপাদান, শেষ হচ্ছে অধিকরণ। কিন্তু একটা কথা মাথায় রাখো, যদি কখনো শেষে পাওয়া যায় হয়, এটা খাতা একটু লিখে রাখো, পাওয়া যায় আর আছে, এই পাওয়া যায় কথা থাকলে যদি হয় তাহলে এটা অপাদান হয়, আর যদি আছে থাকে তাহলে এটা অধিকরণ হয়। এই কথাটা কিরকম আমি একটু বুঝাই বলি। এই কথাটাকে লিখতে হবে। এখন আমি যদি বলি একই রকম কথা, মাথায় ঢোকাতে হবে, একই রকম কথা জাস্ট একটু ঘুরায় বলার কারণে একটা অপাদান হয়ে যাচ্ছে, একটা অধিকরণ হয়ে যাচ্ছে। একই রকম কথা। দেখো আমি যদি বলি সমুদ্রে লবণ পাওয়া যায়, সেক্ষেত্রে কি হচ্ছে? অপাদান হচ্ছে। কেন? এখানে ওই লবণের ক্ষেত্রে সমুদ্র উৎস বোঝাচ্ছে, এই জন্য সমুদ্র কি হচ্ছে? অপাদান হচ্ছে। আর আমি যদি বলি সমুদ্রে লবণ আছে, যে লবণের স্থানটা কোথায়? সমুদ্রে। তো স্থান যখন বোঝাচ্ছে তখন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে সেটা অধিকরণ হচ্ছে। আর যখন পাওয়া যায় বোঝাচ্ছে, মানে উৎস বোঝাচ্ছে, তখন কিন্তু সেটা কি হচ্ছে? অপাদান হচ্ছে। তো এই কথাটা একটু মাথায় রাখতে হবে। আমি যদি বলি এখন যে বনে বাঘ পাওয়া যায়, তাহলে বনে বাঘের উৎস আছে, বাঘের উৎস কি? বন। তাহলে এই উৎস দিক থেকে খেয়াল করে, ওই পাওয়া যায় কথাটার দিক খেয়াল করে আমরা বুঝবো হচ্ছে এই বনটা হচ্ছে অপাদান। আমি যদি বনে বাঘ আছে, আছে যখনই চলে আসবে তখন সেটাকে কি বলতে হবে? অধিকরণ বলতে হবে, কারণ ওই বাঘের স্থান হয়ে যাবে হচ্ছে অধিকরণ। এই কথাটা বোঝাটা অনেক বেশি জরুরি। যখনই আছে থাকবে, তাহলে এখন তিলে তৈল হয়, তাহলে তিলে তৈল হচ্ছে, আমি তো দেখো তিলে তৈল হয়, আরটা হচ্ছে
বিখ্যাত উদাহরণ, পরীক্ষায় বহুবার আসছে, এটা বহুবার এগুলো পরীক্ষায় আসে যে তিলে তৈল হয় আর তিলে তৈল আছে। এখন তিলে তৈল হয় আর তিলে তৈল আছে, এই জিনিসটা কিরকম? এই হওয়া মানে কি? হওয়া মানে হচ্ছে পাওয়া যায়, তিলে তৈল পাওয়া যায়। তৈল কোথায়? তিলের তৈলের উৎস কি? তৈলের উৎস হচ্ছে তিল, তাই তিলটা হচ্ছে এখানে অপাদান। কিন্তু যেই বললাম আছে, আছে বললে এটা কি হয়ে যায়? অধিকরণ হয়ে যাচ্ছে। তাহলে তিলে তৈল আছে অধিকরণ, আর তিলে তৈল হয় মানে পাওয়া যায়, সেটা কি হয়ে যাচ্ছে? অপাদান। এই জিনিসগুলো যদি আমরা এইভাবে ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? আমাদের অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন মোটামুটি আমরা অপাদান এবং অধিকরণের একটা ধারণা পেলাম। তবে ক্লাসটা এখানেই শেষ না। অধিকরণ কিন্তু আবার একইভাবে 4 প্রকার। অধিকরণ যে প্রথমত হচ্ছে 3 প্রকার, তারপর ওগুলো আবার ভাগ রয়েছে। তো অধিকরণ যে 3 প্রকার, সেই 3 প্রকারটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন আমি যদি বলি যে আমি রোজ স্কুলে যাই, আর যদি বলি প্রভাতে সূর্য ওঠে, স্কুল আর প্রভাত। এখানে স্কুল আর প্রভাত দুটাই হচ্ছে অধিকরণ, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে স্থান আর এটা হচ্ছে সময়। স্থানের একটা বাংলা হচ্ছে আধার। আর তোমরা বলতে পারো আচ্ছা ভাইয়া আধার তো হচ্ছে আর একটা আধার আছে অন্ধকার, ওই আধারের অন্ধকারে হচ্ছে চন্দ্রবিন্দু থাকে, আর এই আধারে কিন্তু চন্দ্রবিন্দু নেই। আর এখানে সময়, সময়কে আমরা কি বলি? কাল বলি। সময়কে কি বলি বন্ধুরা? কাল বলি। এখন এই যদি কখনো অধিকরণ স্থান হয়, অধিকরণ যদি কখনো স্থান হয় সেক্ষেত্রে সেটাকে বলতে হবে হচ্ছে আধারাধিকরণ। আর যদি প্রভাত মানে সময় যদি কখনো অধিকরণ সময় হয় সেক্ষেত্রে সেটাকে বলা হবে কালাধিকরণ। বুঝতে পারছো বিষয়টা? যদি কখনো দেখো অধিকরণ স্থান হচ্ছে তখন সেটাকে আমরা স্থানাধিকরণ অথবা কালাধিকরণ বলতে পারি। আর যদি কখনো অধিকরণ সময় হয় সেক্ষেত্রে সময়াধিকরণ অথবা কালাধিকরণ সেটাকে আমরা বলতে পারি। আধারাধিকরণ হবে স্থানে আর কালাধিকরণ হবে হচ্ছে সময়ে। তাহলে এই প্রথম দুটা প্রকার কিন্তু আমরা বুঝে ফেললাম। 1 নম্বর প্রকার হচ্ছে আধারাধিকরণ কিভাবে হবে? যদি স্থান হয়। আর কালাধিকরণ কিভাবে হবে? যদি সেটা সময় হয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো ভাবাধিকরণ রয়েছে, ভাবাধিকরণ। এখন এই ভাব কথাটা কোত্থেকে আসলো? তাই না, ভাবাধিকরণ রয়েছে একটা। যেমন কান্নায় কান্নায় শোক মন্দীভূত হয়। এখন খেয়াল করে দেখো কান্নায় শোক মন্দীভূত হয়, মন্দীভূত হওয়া কথাটার মানে কি? মন্দীভূত হওয়া কথাটার মানেটা হচ্ছে যে কমে যাওয়া। মন্দীভূত হওয়ার কথাটার মানে কি? কমে যাওয়া। আচ্ছা, ক্লাসের মাঝখানে একটা কথা বলে রাখি, অনেকেই ক্লাসে নতুন করে যারা জয়েন করছো তাদের ক্ষেত্রে বলছি যে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে রাখো। শেয়ার করলে দুটো লাভ, একটা হচ্ছে তুমি এই ক্লাসটা পরবর্তীতে শুরু থেকে দেখতে পারবা, এক। আর এই ক্লাসের প্রথম পর্ব কিন্তু তোমরা দেখতে পারবা হচ্ছে আগেরটাতে, মানে আগের ক্লাসে, মানে আগের ক্লাসের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে দেখবা। আরেকটা হচ্ছে যে এই লিঙ্ক যদি খুঁজে না পাও গ্রুপে একটু খুঁজেই পেয়ে যাবা, আমরা সব ধরনের ক্লাস সেখানে হচ্ছে, পাওয়া যাচ্ছে। আরেকটা কথা হলো যে এই ক্লাসের লিঙ্কের পাশাপাশি একটা কথা মাথায় রাখতে হবে যে ক্লাসে শেয়ার করলে অন্য বন্ধুরাও উপকৃত হচ্ছে। এই জন্য ক্লাসটা যত বেশি পারো শেয়ার করো। শেয়ার করলে তোমার টাইমলাইন থেকে যাচ্ছে, পরবর্তী তুমি আবার দেখে নিতে পারছো। এই জন্য ক্লাসে শেয়ার করলে তোমারই লাভ। আচ্ছা, তো এখন কান্নায় শোক মন্দীভূত হয়। এখানে মন্দীভূত হওয়া মানে হচ্ছে শোক কমে যাওয়া। অনেক সময় দেখো না কান্নাকাটি করলে একটু শোকটা কমে যায়, অনেক মন খারাপ, যদি একটু কান্না করা হয় তাহলে কিন্তু শোকটা কিন্তু কমে যাচ্ছে। এখন তাহলে খেয়াল করে দেখো এই কান্নায় শোকটা কমার পেছনে, শোকটা যে কমে যাচ্ছে মন্দীভূত হচ্ছে তার পেছনে প্রভাবককে, তার পেছনে এই যে একটা কথা লিখছি প্রভাবক। প্রভাবক হচ্ছে কান্না। আর প্রভাবক কাকে বলে? প্রভাবকটা হচ্ছে যে প্রভাব বিস্তার করে। বুঝতে পারলে? যে প্রভাব বিস্তার করে। শোক কমে যাওয়ার জন্য প্রভাব বিস্তার করছে কি? কান্না।
শোক কমে যাওয়ার জন্য প্রভাবিত করছে হচ্ছে কান্না, এটাকে আমরা বলছি হচ্ছে প্রভাবক। তো যেহেতু এই প্রভাবক হিসেবে কাজ করে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ভাবাদিকরণ। কারণ দেখো এই প্রভাবক কথাটা বড় করে ব্যবহার না করে তারা ছোট করে ব্যবহার করে, শুধুমাত্র ভাব বলে। কি বলছে? ভাব। এই প্রভাবক থেকে হচ্ছে ভাব, তাহলে এইখান থেকে এটাকে বলা হচ্ছে ভাবাদিকরণ। তাহলে ওই যে আরেকটা উদাহরণ রয়েছে, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়ে যে অন্ধকার দূরীভূত হচ্ছে, দেখো অন্ধকার দূরীভূত হওয়ার জন্য কিন্তু মাথায় রাখতে হবে যে অন্ধকার কমে যাচ্ছে। অন্ধকার কমে যাওয়ার পেছনে কারণ হচ্ছে সূর্য। সূর্য যখন আসে তখন অন্ধকার কমে যায়। অন্ধকার কমে যাওয়ার পেছনে, দূরীভূত হওয়ার পেছনে প্রভাবক হিসেবে সূর্য কাজ করে। তাই সূর্য হচ্ছে এখানে ভাবাদিকরণ, যে প্রভাব ফেলবে সেই হচ্ছে ভাবাদিকরণ। কথাটা মাথায় থাকবে আশা করি। তো এই হচ্ছে মোটামুটি ভাবাদিকরণের ব্যাপার স্যাপার। এখন আলোচনা যেখানে আর একটু বাকি রয়েছে সেটা হচ্ছে যে আধারিকরণ আবার হচ্ছে 3 প্রকার। আধারিকরণ কয় প্রকার বন্ধুরা? 3 প্রকার। আধারিকরণ যে 3 প্রকার আমি একটু লিখছি, একটা হচ্ছে অভিব্যাপক, একটা হচ্ছে ঐকদেশিক, আর একটা হচ্ছে ঐকদেশিকের পাশাপাশি বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ। আচ্ছা, এই 3টা হচ্ছে আধারিকরণের প্রকার। এই 3টা প্রকার খুব সহজে আমরা এখন বুঝে ফেলবো। অনেকেই মনে করে আধারিকরণ বুঝতে বুঝতে দিন চলে যায়, তারপর আবার এগুলা না। একটু খেয়াল করে দেখো, যদি ক্লাসটা একটু খেয়াল করে দেখো, আশা করি তোমার কাছে এই অভিভাবক ঐকদেশিক বিষয়াধিকরণ একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, প্রথম সবার আগে যাই হচ্ছে বিষয়ে। দেখো আমার এখানে একটা কথা লেখা আছে বিষয়, খেয়াল করছো? আশা করি তুমি বুঝতে পারছো। বিষয়, দুনিয়াতে বিষয় তো তুমি কি কি জানো তো? যেমন বাংলা একটা বিষয়, ইংরেজি একটা বিষয়, অ্যানথ্রোপোলজি একটা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই সবগুলাই তো কি বিষয় না? বিষয়। তো এই যত বিষয় শব্দ থাকবে সকল বিষয়কে চোখ বন্ধ করে অধিকরণ বলে দিবা, সেটা হচ্ছে বিষয়াধিকরণ। সকল বিষয় হচ্ছে অধিকরণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যত বিষয় থাকবে, যত বিষয় থাকবে সকল বিষয়গুলো কি হয়ে যাবে? অধিকরণ হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে এবার ঐকদেশিক আর ঐকদেশিক আর অভিভাবকটা বোঝানোর চেষ্টা করছি। দেখো একই কথা অভিভাবক আর ঐকদেশিক হয়ে যায় একটু কথা উল্টাপাল্টা করার কারণে। যেমন আমি যদি বলি পুকুরে মাছ আছে, আর যদি বলি পুকুরে পানি আছে। এখন খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমি এখন আশেপাশে এই কথাগুলো একটু মুছে ফেলছি। পুকুরে মাছ আছে আর পুকুরে পানি আছে। এখন মাথায় রাখতে হবে পুকুর এখানে অধিকরণ, এর কোনো প্রবলেম নাই, কিন্তু বাক্যটা বোঝার চেষ্টা করতে হবে। এই দেখো আছে 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 থাকলে এই যে অধিকরণ হচ্ছে এতে কোনো সন্দেহ নেই, আছে থাকলে অধিকরণ হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে দেখো মাছ, পুকুরে কি পুরা জায়গা জুড়ে থাকে? নিশ্চয়ই না, নির্দিষ্ট জায়গায় থাকে। পুরা জায়গা জুড়ে কখনোই থাকবে না। এখন পুকুরে পানি আছে, পানিটা আবার পুকুরের পুরা জায়গা জুড়ে থাকবে। কথা কি বুঝতে পারলে? তাহলে পুকুরে যে মাছ, এই মাছটা হচ্ছে কি থাকছে? নির্দিষ্ট জায়গা জুড়ে থাকবে না, পুরো জায়গা জুড়ে থাকবে না। আর পানি পুরো জায়গা জুড়ে থাকবে। মনে রাখবা কোন একটা স্থানের যদি নির্দিষ্ট জায়গায় থাকে, পুরো জায়গা জুড়ে না থাকে, সেক্ষেত্রে সেইটাকে বলা হয় হচ্ছে ঐকদেশিক। আর যদি পানি পুরা জায়গা জুড়ে থাকে, মানে পানি তো পুরো জায়গা জুড়ে থাকবে, এমন না যে পানি পুকুরে একটা জায়গায় থাকবে একটা জায়গায় থাকবে, এরকম তো না, পুরো জায়গা জুড়ে আছে। সেক্ষেত্রে যদি পুরা জায়গা জুড়ে আছে সেক্ষেত্রে সেটাকে বলা হবে হচ্ছে অভিব্যাপক। অভিব্যাপক। আশা করি কথাটা বুঝতে পেরেছো। এখন তাহলে আরো কয়েকটা উদাহরণ বলি তোমাদেরকে। যেমন আমি যদি বলি সমুদ্রে লবণ আছে, লবণ নিশ্চয় সমুদ্রের পুরো জায়গা জুড়ে থাকে না, পুরা লবণটাই কিন্তু হচ্ছে লবণাত্মক।
মানে পানিটা হচ্ছে লবণাত্মক, কিন্তু পুরো জায়গায় জুড়ে পানি থাকে কিন্তু লবণ তো থাকে না। পুরো জায়গা জুড়ে যদি লবণ থাকতো, অনেকে তোমরা যুক্তি খাটাতে পারো যে না লবণ তো সমুদ্রের পুরো জায়গা জুড়ে থাকে, বা না ব্যাপারটা ওরকমই থাকে না, কারণ পুরা সমুদ্রে যদি লবণ থাকতো পানির অস্তিত্ব খুঁজে পেতাম না, তাই না? লবণটা বেসিকলি দ্রবীভূত হয়ে থাকে পানির মধ্যে, তো এই জন্য লবণটা মনে হয় পুরো জায়গা জুড়ে থাকে। পুরো জায়গা জুড়ে লবণ থাকলে ওটা তো ঝাঁপতে পারতাম না, ঝাঁপতে গেলে লবণের মধ্যে যে পড়তাম। তো অতএব উদাহরণটা কখনো এরকম না যে পুরো লবণ পুরো সাগর জুড়ে আছে, সাগর জুড়ে পানি থাকে, পানির মধ্যে লবণটা দ্রবীভূত অবস্থায় থাকে। তো এই জন্য বলা হচ্ছে লবণ পুরো জায়গা জুড়ে থাকবে না, যেহেতু লবণ পুরো জায়গা জুড়ে নেই সেই জন্য লবণটা হয়ে যাচ্ছে ঐকদেশিক। আর যেহেতু পানিটা পুরো জায়গা জুড়ে আছে সেই জন্য এটা হয়ে যাচ্ছে ঐরকম। আর একটা উদাহরণ বলি, এটা বললে খুব ভালো বুঝতে পারবা। আমি যদি বলি বনে বাঘ আছে, আচ্ছা বনের পুরা জায়গা জুড়ে কি বাঘ থাকে? নিশ্চয়ই না। বনের পুরো জায়গা জুড়ে বাঘ থাকে না, বনের মধ্যে বাঘ নির্দিষ্ট জায়গায় থাকে। তো বাঘ যেহেতু নির্দিষ্ট জায়গায় থাকে, ওই নির্দিষ্ট যখন হয়ে যাবে তখন সেটাকে বলা হবে ঐকদেশিক। বুঝতে পারলে? আর বনের মধ্যে পুরো জায়গা জুড়ে কি থাকে বন্ধুরা? বনের মধ্যে পুরো জায়গা জুড়ে থাকে হচ্ছে গাছ। তো বনের মধ্যে যেহেতু পুরো জায়গা জুড়ে গাছ থাকে সেই জন্য সেটাকে বলা হবে হচ্ছে অভিভাবক। মানে স্থানের পুরা জায়গা জুড়ে থাকলে অভিভাবক হয়, আর যদি নির্দিষ্ট জায়গা থাকে সেক্ষেত্রে হচ্ছে ঐকদেশিক হয়। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ক্লাসটাকে যদি সাম আপ করি তাহলে কি হবে? সেটা হচ্ছে যে ধর্মীয় নিঃশর্ত দান, যেটা নিঃশর্ত দান হলে সম্প্রদান হয়, আর যদি নিঃশর্ত না হয় সেক্ষেত্রে কি হয়? কর্মকারক হয়। আর ধর্মীয়মূলক যে কোনো শব্দ হলে সেক্ষেত্রে সম্প্রদান হয়। আর জলকে চলো, এই জলকে চলো জলের দিকে চলো, এটা তো সম্প্রদান, আগেই বলে দিয়েছি দ্বিমিত্তার্থে, এই জন্য এটা সম্প্রদান হয়ে যাবে একদম মুখস্থ। আর কাজের শুরুকে বলা হয় হচ্ছে অপাদান, আর কাজের শেষকে বলা হয় হচ্ছে অধিকরণ। আর কাজের উৎস যেটা হবে সেটাও হচ্ছে অপাদান হবে। আর কাজের মধ্যে যদি দেখি ভয় সংক্রান্ত কোনো কিছু পাই সেক্ষেত্রেও কিন্তু কি হবে? অপাদান হবে। আর কাজের শেষের দিকে এসে যদি দেখো যে কোনো তুমি বিষয় পাও, বিষয়ের ক্ষেত্রেও কিন্তু কি হবে বন্ধুরা? সেক্ষেত্রেও কিন্তু সেটা অধিকরণ হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। আর যারা ক্লাসটা ভালো করে বুঝতে পারছো সবাইকে বলবো যে ক্লাসটা শেয়ার করে দিবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও কমেন্ট সেকশনে করে ফেলবে, কারণ কমেন্টে যে তুমি যদি প্রশ্ন করো তাহলে তোমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তো রয়েছি, অবশ্যই সেই উত্তর পেয়ে যাবা। আর আরেকটা কথা হচ্ছে যে তোমাদের কিন্তু নিয়মিত এরকম সব ভাইরাই পুরো ক্লাস দিচ্ছে, সেই ক্লাসগুলো তুমি অবশ্যই বাসা থেকে করো। আর তোমরা কোন কোন ক্লাস চাচ্ছ, কোন ক্লাসটা হলে খুব ভালো হয় সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। এই উত্তরটা আমার খুব দরকার, তাহলে আমি নেক্সটে তোমাদের ওই বিষয়ের উপর ক্লাসটা নিয়ে আসবো। তো বন্ধুরা আজকে পর্যন্তই। কারোকে যারা প্রথম পর্বের ক্লাস দেখোনি অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক দেখে তোমরা প্রথম পর্বের ক্লাসটা করে নিবে, তাহলে পুরো কারকটা তোমার আশা করি আয়ত্তে আসবে। আর বইয়ের উদাহরণগুলো সব সময় বেশি বেশি করে পড়বে। আজকে পর্যন্তই, কথা হবে আগামী দিন ইনশাআল্লাহ। বি সেফ।